আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। তো কেমন আছো তোমরা? আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের এই ক্লাসে ভাই আমি তোমাদের হাইড্রোলিক্সের 3 নম্বর অধ্যায় ডুবানো তলে মোট চাপ এবং চাপ কেন্দ্র এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। অর্থাৎ একটা বস্তুকে যদি আমরা পানির মধ্যে ডুবাই তাহলে ওই বস্তুর একটা নির্দিষ্ট তলে পানির গভীরতার কারণে কি পরিমাণে চাপ ক্রিয়া করবে এবং এই চাপটা কোন কেন্দ্র দিয়ে ক্রিয়া করবে সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো তোমরা যারা আমাদের ক্লাসগুলো রেগুলার দেখতেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। দ্রুত 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দিবা, তাহলে আমি পঞ্চম সেমিস্টারে তোমাদের সবগুলো সাবজেক্টেরই ক্লাস ফ্রিতে ইউটিউবে আপলোড দিব। ঠিক আছে? তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা এবং কমেন্টে তোমাদের সমস্যাগুলো জানাবা, কোন সাবজেক্ট সম্পর্কে তোমাদের ক্লাস হলে ভালো হয় এগুলো বিষয়ে একটু আমার সঙ্গে ডিসকাস করবো কমেন্টে। ঠিক আছে? তো চলো আর কথা না বলে আমরা ক্লাসটা শুরু করি। তো প্রথমেই আমরা কি সম্পর্কে জানবো? মোট চাপ সম্পর্কে জানবো। ঠিক আছে? তাহলে এই চাপ বা মোট চাপ জিনিসটা কি? ধরো কোনো একটা বস্তুকে যখন আমরা পানির মধ্যে ডুবাবো তখন এই বস্তুর উপর কি করবে? কিছু পরিমাণ উচ্চতায় পানি অবস্থান করবে, তাই না? অর্থাৎ বস্তুটাকে যদি আমরা পানির মধ্যে ডুবাই তাহলে এই বস্তুর উপরে কি করবে? পানি অবস্থান করবে। তাহলে এই বস্তুর উপরে যতটুকু পানি আছে ওই পানি এই বস্তুর পৃষ্ঠের উপর যে চাপ প্রয়োগ করবে সেটাই হচ্ছে আমাদের মোট চাপ। ঠিক আছে? তাহলে এখানে দেখো একটা পাত্রের মধ্যে ধরলাম আমরা এইরকম একটা বস্তু ডুবাইলাম, তাহলে এটা মুক্ত তল থেকে অর্থাৎ পানির উপরে তল থেকে এক্স গভীরতায় আমরা ডুবাই রাখছি। তাহলে এই এক্স গভীরতার মধ্যে যতটুকু পানি আছে এই পানিটা এই তলের উপর যে পরিমাণে প্রেসার সৃষ্টি করতেছে বা দিচ্ছে সেটাই হচ্ছে আমাদের এই তলের উপর মোট চাপ। ঠিক আছে? তাহলে আসো আমরা সংজ্ঞাটা একটু পড়ি যে মোট চাপ জিনিসটা কি। কোনো তরল পদার্থে ডুবানো কোনো তলের উপর ওই তরল পদার্থ যে পরিমাণে চাপ প্রয়োগ করে তাকেই মোট চাপ বলে। একে পি দ্বারা প্রকাশ করা হয়, যেটা আমি তোমাদের একটু আগে বললাম। ঠিক আছে? তাহলে আশা করতেছি চাপ বা মোট চাপ জিনিসটা সম্পর্কে তোমরা ক্লিয়ার হতে পারছো। এখন আসো আমাদের কি বুঝতে হবে? দেখো ভাইয়া, আমাদের চাপ কেন্দ্র সম্পর্কে বুঝতে হবে। ঠিক আছে? তো আমরা যখন থার্ড সেমিস্টারে বা তোমার পঞ্চম সেমিস্টারও আমরা যখন হচ্ছে তোমার থিওরি অফ স্ট্রাকচার বা স্ট্রাকচারাল মেকানিক্সের ক্লাসগুলো যখন আমরা করছি তখন আমরা তোমাদের ভর কেন্দ্র নামে একটা কি জিনিস সম্পর্কে পড়ছিলাম। তো ভর কেন্দ্রটা কি ছিল ভাইয়া? কোনো একটা বস্তুর যে বিন্দু দিয়ে, ঠিক আছে, যে বিন্দু দিয়ে ওই বস্তুর ওজনটা পৃথিবীর কেন্দ্র বরাবর ক্রিয়া করে সেটাই হচ্ছে তার ভর কেন্দ্র। তো চাপ কেন্দ্রের ক্ষেত্রেও বিষয়টা জাস্ট সেমই থাকবে, জাস্ট কথাটা একটু পরিবর্তন হবে কোন জায়গায়, যে কোনো একটা বস্তুর যে বিন্দু দিয়ে তার লব্ধি চাপ ক্রিয়া করে সেটাই হচ্ছে তার চাপ কেন্দ্র। ঠিক আছে? তাহলে ধরলাম একটা বস্তুকে আমরা পানির মধ্যে কি করছি? ডুবাই ফেলছি। তাহলে ওই বস্তুর উপর কি হবে? পানি চাপ সৃষ্টি করবে বা চাপ দিবে, তাই না? তাহলে ওই যে পানি যে চাপটা দিবে তার লব্ধি বলটা ওই বস্তুর যে বিন্দু দিয়ে ক্রিয়া করবে সেটাই হবে হচ্ছে ওই বস্তুর চাপ কেন্দ্র। ঠিক আছে? তাহলে ধরলাম একটা পাত্রের মধ্যে আমরা এই আয়তাকার বস্তুটাই ডুবাই ফেলছি। ঠিক আছে? তাহলে এই বস্তুটার উপর কি করবে? পানি অবশ্যই চাপ সৃষ্টি করবে, তাই না? চাপ সৃষ্টি করবে, কিন্তু তাহলে ওই পানির সৃষ্টিকৃত চাপ এই বস্তুর যে বিন্দু দিয়ে ক্রিয়া করবে সেটাই হবে হচ্ছে এই বস্তুর চাপ কেন্দ্র। আর পরীক্ষা করে দেখা গেছে যে এই চাপ কেন্দ্রটা আমাদের ভর কেন্দ্রের অর্থাৎ ওই বস্তুর ভর কেন্দ্রের কিছুটা নিচে অবস্থান করে। ঠিক আছে? যদি ভর কেন্দ্র এটা হয় সেন্টার, তাহলে আমাদের চাপ কেন্দ্র হবে হচ্ছে আমাদের একটু নিচে। ঠিক আছে? তাহলে চাপ কেন্দ্রকে আমরা এইচ বার দিয়ে প্রকাশ করে থাকি, অর্থাৎ চাপ কেন্দ্রের যে ডিস্টেন্সটা আমাদের হচ্ছে মুক্ত পৃষ্ঠ থেকে চাপ কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা সেটাকে আমরা এইচ বার দিয়ে প্রকাশ করে থাকি। ঠিক আছে? তাহলে আসো সংজ্ঞাটা একটু দেখি। যে বিন্দু দিয়ে আমাদের এই তরলের লব্ধি চাপটা ক্রিয়া করে সেটাই হচ্ছে আমাদের চাপ কেন্দ্র। ঠিক আছে? তো আশা করতেছি চাপ কেন্দ্র সম্পর্কেও তোমরা বিষয়টা ক্লিয়ার হতে পারছো। এখন আসো আমরা কিছু প্রমাণ দেখবো। এই অধ্যায়ে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ 2-3টা প্রমাণ আছে, সেই 3টা বা 2টা প্রমাণ আছে, 3টা প্রমাণ আছে। এই 3টা প্রমাণ আমি এখন তোমাদের খুব সহজভাবে করে দেব। ঠিক আছে? তো প্রথমেই খুব সহজ একটা প্রমাণ, যে আমরা পানির মধ্যে যদি একটা আনুভূমিক ভাবে কোনো একটা বস্তুকে ডুবাই, ঠিক আছে, ধরলাম এটা একটা প্লেট, এই প্লেটটাকে আমরা পানির ভেতরে আনুভূমিকভাবে ডুবাইলাম। আনুভূমিকভাবে কি হয়? মানে আনুভূমিকভাবে একদম এরকম সোজা পানির মধ্যে ডুবাই দিলাম। ঠিক আছে? অর্থাৎ এর উপরের পৃষ্ঠটা পানির উপরের দিকে থাকবে মুখ করে। তো এইভাবে আমরা বস্তুটাকে ডুবাইলাম। তাহলে এখন আমাদের হিসাব করা লাগবে যে এই ডুবানোর ফলে এই আমাদের তলের উপর যতটুকু পানি অবস্থান করতেছে সেই পানিটা এই তলের উপর কতটুকু চাপ সৃষ্টি করতেছে সেই চাপের পরিমাণটা আমাদের হিসাব করতে হবে। ঠিক আছে? তো চলো আমরা
সিরিয়ালি বিষয়টাকে বোঝার চেষ্টা করি। তো এই বিষয়টা বোঝার জন্য আমি জাস্ট তোমাদের আর একটু ক্লিয়ার করি বিষয়টা। ধরো আমরা প্রথম অধ্যায়ে কি দেখছিলাম, যে কোনো বস্তু বা কোনো বস্তু না, ধরো তরলের মধ্যে আমরা যত নিচে যাব আমাদের ওই ধরো হচ্ছে জায়গাতে চাপের পরিমাণ তত বেশি হবে। অর্থাৎ ধরো একটা জার নিলাম আমরা এইভাবে, ঠিক আছে, এই জারের ভিতর আমরা পানি দ্বারা পূর্ণ করলাম, এভাবে পানি দ্বারা পূর্ণ করলাম। পূর্ণ করার পর আমরা ধরো এই যে তরলের এই সারফেসে আমরা চাপের পরিমাণ যখন হিসাব করব, তখন আমরা কি করছিলাম, প্রথম অধ্যায়ে দেখছিলাম যে এই যে তরলটা আমাদের পাত্রের মধ্যে আছে তার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে আমাদের ওমেগা। এই ওমেগার সঙ্গে যদি আমরা এই মুক্ত তল থেকে ওই তল পর্যন্ত আমাদের যে গভীরতা সেটা হচ্ছে এইচ গুণ করি, এবং এর সঙ্গে আমাদের কি গুণ করতে হবে ভাইয়া, এই যে যে তলের উপর আমরা চাপের পরিমাণ হিসাব করব তার ক্ষেত্রফল গুণ করতে হবে। তাহলে সেটাকে ধরলাম আমরা হচ্ছে এ। তাহলে আমাদের মোট চাপের পরিমাণ আমরা কি দাঁড়ালো, ওমেগা এইচ এ। অর্থাৎ আমরা তরল থেকে মানে তরলের মুক্ত তল থেকে যত গভীরে যাব আমাদের চাপের পরিমাণ তত ধীরে ধীরে বাড়তে থাকবে, ঠিক আছে। অর্থাৎ এই জিনিসটা যদি আমরা এখানে আবার কল্পনা করতাম, তাহলে এই জায়গার থেকে চাপের পরিমাণ এখানে বেশি হইতো, ঠিক আছে, চাপের তীব্রতাও বেশি হইতো, এবং এই সারফেসের উপর মোট চাপের পরিমাণও কি হইতো, এই জায়গার থেকে বেশি হইতো। তাহলে একটা জিনিস তোমরা এখানে খেয়াল করো তো, খুব সহজভাবে বোঝার চেষ্টা করো। আমাদের পানির মুক্ত তল হচ্ছে এটা, এখান থেকে আমাদের এক্স গভীরতা একটা বস্তুকে ডুবানো হয়েছে। তাহলে এই বস্তুর যে সারফেসটা আছে বা আনুভূমিক পৃষ্ঠটা আছে, এই পৃষ্ঠের উপর কি পরিমাণে চাপ ক্রিয়া করবে, কি পরিমাণে করবে, বুঝতে পারছো কি? দেখো আমাদের এই যে মুক্ততল থেকে গভীরতার সঙ্গে যদি আমরা যে তরলের মধ্যে বস্তুটাকে ডুবাইছি সেই তরলের আপেক্ষিক গুরুত্ব ওমেগা দিয়ে গুণ করি, তাহলে আমরা কি পাবো, আমরা চাপের তীব্রতা পাবো। অর্থাৎ নির্দিষ্ট একটা পয়েন্টে বা নির্দিষ্ট একটা ক্ষেত্রে চাপের মাত্রা পাবো। আর আমাদের বার করতে হবে কি, মোট চাপ। তাহলে মোট চাপ করতে গেলে কি হবে, এই ক্ষেত্রফল দ্বারা গুণ করে দিতে হবে, তাই না? অর্থাৎ একক ক্ষেত্রফলে চাপের পরিমাণ কি, চাপের তীব্রতা, সেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে রো দিয়ে, এবং সেটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ওমেগা। এখানে হচ্ছে যেহেতু এক্স দিয়ে গভীরতা প্রকাশ করা হয়েছে তাহলে ওমেগা এক্স, ঠিক আছে। আর মোট চাপ যদি পি হিসাব করতে চাই তাহলে সেটা আমাদের লেখা লাগবে হচ্ছে ওমেগা এক্স এ, ঠিক আছে। অর্থাৎ আমাদের এখানে ক্ষেত্রফলটা গুণ হবে, বুঝতে পারছো কি? তাহলে একটা জিনিস দেখো এখানে আমরা তাহলে জিনিসটা কিভাবে লিখতে পারবো, যে মোট চাপ ইজ ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারবো, আনুভূমিকভাবে যদি ডুবানো কোনো বস্তু থাকে সেক্ষেত্রে মোট চাপ আমরা লিখতে পারবো মোট চাপ পি ইজ ইকুয়াল টু ওমেগা। এখানে আমাদের যদিও গভীরতাকে এক্স বার দিয়ে প্রকাশ করছে তাহলে আমরা এক্স বার দিয়ে প্রকাশ করি, এবং এর সঙ্গে আমাদের কি করতে হবে, ক্ষেত্রফলটা গুণ করে দিতে হবে। তাহলে ওমেগা হচ্ছে যে তরলের মধ্যে আমরা বস্তুটাকে ডুবাচ্ছি তার আপেক্ষিক গুরুত্ব, তারপর তোমার এক্স হচ্ছে মুক্ত তল থেকে ওই বস্তু পর্যন্ত গভীরতা, এবং এ হচ্ছে হলো যে বস্তুর উপর আমরা চাপের পরিমাণ হিসাব করব পানির মধ্যে সেই বস্তুর সারফেসের ক্ষেত্রফল। অর্থাৎ এখানে যদি দেখো একটা আয়তাকার বস্তু, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ করে আমরা যে ক্ষেত্রফলটা পাবো সেটাই হচ্ছে এই এ, ঠিক আছে। তো আশা করতেছি তোমরা এই সহজ জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারছো, এবং এখানে আমরা তোমাদের হচ্ছে যে অ্যান্সারটা আসবে সেক্ষেত্রে আমরা কি করব সেটাই বলে দিতে পারবো, যে এই তলের উপর আমাদের মোট চাপের পরিমাণ হচ্ছে এটা, ঠিক আছে। তো আশা করতেছি তোমরা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারছো। এখন আমরা পরবর্তীতে তোমাদের আরো কিছু প্রমাণ আছে সেই প্রমাণগুলো সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। তো চলো আমরা পরবর্তী প্রমাণে চলে যাই। এখন দেখো ভাইয়া, আমরা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ, যে কোনো বস্তুটাকে কোনো একটা বস্তুকে যদি আমরা খারাপভাবে পানির মধ্যে ডুবাই তাহলে সেক্ষেত্রে আমাদের ওই বস্তুর উপর কি পরিমাণে চাপ ক্রিয়া করবে সেটার জন্য আমাদের একটা সূত্রের প্রতিপাদন করতে হবে, ঠিক আছে। এবং সেই সূত্র দিয়ে এই ধরনের ম্যাথগুলো আমরা কি করতে পারবো, সমাধান করতে পারবো। তাহলে প্রথম যে প্রমাণটা আছে সেটা হচ্ছে খারাপভাবে ডুবানো তলের মোট চাপ নির্ণয়ের সূত্র। আর একটা আছে ভাইয়া কি, পরের প্রমাণটা হচ্ছে আমাদের এই খারাপভাবে ডুবানো তলের চাপ কেন্দ্র নির্ণয়ের সূত্র। অর্থাৎ আমরা প্রথমে মোট চাপ হিসাব করব, এরপর এই বস্তুর কোন জায়গা দিয়ে ওই চাপটা ক্রিয়া করবে সেটা দৈর্ঘ্য হিসাব করব, অর্থাৎ চাপ কেন্দ্রের দূরত্ব বা ডিস্টেন্স হিসাব করব, ঠিক আছে। তো প্রথমে আমরা আগে এই প্রমাণটা করি, তার আগে তোমরা একটা জিনিস দেখে নাও। এটা হচ্ছে আমাদের ধরো একটা লিকুইড সারফেস, যার ভিতরে আমরা এই বস্তুটাকে খারাপভাবে ডুবাইছি। খারাপভাবে মানে কি, একদম উলম্বভাবে পানির মধ্যে ডুবাই দিছি। তাহলে এক্ষেত্রে আমাদের এখানে কিছু জিনিস এখানে দেখো বলা আছে, বি এক্স, এক্স বার, তারপর ডিএক্স, এগুলো সম্পর্কে একটু এই পাশে দেখো তোমরা কি বলা আছে। ওমেগা তরলের আপেক্ষিক ওজন, অর্থাৎ আমরা যে বস্তুটাকে এই পানির মধ্যে ডুবাইলাম, যে তরলের মধ্যে ডুবাইলাম সে তরলের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে ওমেগা দিয়ে প্রকাশ করা হবে। এরপরে এ হচ্ছে
তলের ক্ষেত্রফল, অর্থাৎ আমরা যে বস্তুটাকে পানির মধ্যে ডুবাইলাম, ঠিক আছে, সেই বস্তুর যে তলে অর্থাৎ যে পৃষ্ঠে আমরা চাপের পরিমাণ হিসাব করব সেটাকে আমরা প্রকাশ করব হচ্ছে কি, সেই পৃষ্ঠের ক্ষেত্রফলকে প্রকাশ করব হচ্ছে এ দ্বারা। এরপর হচ্ছে আমাদের এক্স বার, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এক্স বার হবে, যদিও এটা মিস্টেক হয়ে গেছে প্রিন্টের সময়, তাহলে এক্স বার ইজ ইকুয়াল টু হবে হচ্ছে তরলের ভরকেন্দ্রের গভীরতা, অর্থাৎ মুক্ত তল থেকে আমাদের কি হবে, এটা পানির মুক্ত তল থেকে যে বস্তুটাকে পানির মধ্যে ডুবাইলাম তার সেন্টার পর্যন্ত গভীরতাটাই হচ্ছে এক্স বার, ঠিক আছে। এরপর আমাদের শুধু এক্স দ্বারা প্রকাশ করা হয়েছে সংকীর্ণ খণ্ডের গভীরতা। এখন সংকীর্ণ খণ্ডটা কি, দেখো আমরা এই ইতিমধ্যে বা এর আগেও প্রমাণের ক্ষেত্রে দেখেছি, যখন আমরা ধরো হচ্ছে যে মোমেন্ট অফ ইনার্শিয়ার প্রমাণগুলো করছিলাম তখন আমরা কি করছিলাম, ইন্টিগ্রেশনের মাধ্যমে প্রমাণগুলো করছিলাম। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে ছোট একটা ক্ষুদ্র ফালির আমাদের চাপের মোট চাপের পরিমাণ হিসাব করে সেখান থেকে আমরা বড় অংশের ইন্টিগ্রেশন করে হিসাবটা করব, ঠিক আছে। তো সেই জন্য আমাদের এখানে দেখো একটা ক্ষুদ্র ফালি নেওয়া হয়েছে, এই যে এইটুক, এই ক্ষুদ্র ফালিটুকুর হচ্ছে ফালি যে ফালিটুকু আছে সেই ফালির আবার ভরকেন্দ্র পর্যন্ত গভীরতা হচ্ছে আমাদের মুক্ততল থেকে এক্স, ঠিক আছে। এরপর জি হচ্ছে তলের ভরকেন্দ্র, ঠিক আছে, অর্থাৎ যে বস্তুটা সম্পর্কে আমরা যে বস্তুর বা যে পৃষ্ঠের আমরা মোট চাপ হিসাব করব তার ভরকেন্দ্রকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি, জি দ্বারা, ঠিক আছে। এরপরে ডিএক্স হচ্ছে সংকীর্ণ অংশের পুরুত্ব, অর্থাৎ এখানে আমাদের দেখো যে ছোট বা ক্ষুদ্র অংশ আছে, এই বস্তুটারই একটা ক্ষুদ্র অংশ বিবেচনা করব যখন আমরা, সেটার হচ্ছে আমাদের পুরুত্ব দেওয়া আছে হচ্ছে ডিএক্স পরিমাণে, ঠিক আছে। এরপর আমাদের কি দেওয়া আছে দেখো, বি হচ্ছে সংকীর্ণ খণ্ডের দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে এই যে সংকীর্ণ খণ্ডের যে দৈর্ঘ্যটা আছে এই যে এখান থেকে এই পর্যন্ত, সেটা হচ্ছে কি দ্বারা প্রকাশ করা হয়েছে, বি দ্বারা। এরপর আমাদের পি হচ্ছে চাপের তীব্রতা, অর্থাৎ চাপের তীব্রতা কি ভাইয়া, চাপের তীব্রতাটা একটু ভালো করে বুঝে নাও। এই পাশে আমি দেখাই, চাপের তীব্রতা হচ্ছে আমাদের ধরো একটা তরলের কোনো একটা তলে প্রতি একক ক্ষেত্রফলে, ঠিক আছে, কিসে, প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণে চাপ ক্রিয়া করে সেটাই হচ্ছে আমাদের চাপের তীব্রতা, ঠিক আছে। আর মোট চাপ হচ্ছে এই টোটাল ক্ষেত্রফলের উপর যতটুকু বল ক্রিয়া বা চাপ ক্রিয়া করে সেটাই হচ্ছে আমাদের মোট চাপ। তাহলে মোট চাপ এবং চাপের তীব্রতাটা কিন্তু তোমরা প্যাঁচ লাগায় ফেলো না, দুটা কিন্তু আলাদা জিনিস। চাপের তীব্রতা হচ্ছে একক ক্ষেত্রফলে চাপের পরিমাণ, আর আমাদের মোট চাপ হচ্ছে টোটাল ক্ষেত্রফল অর্থাৎ মোট ক্ষেত্রফলে চাপের পরিমাণ, ঠিক আছে। আশা করতেছি চাপের তীব্রতা বিষয় সম্পর্কে তোমরা বুঝতে পারছো। এখন দেখো এইচ হচ্ছে চাপ কেন্দ্রের গভীরতা, যদিও এটাকে এইচ বার দিয়ে প্রকাশ করা হয়, এইচ বার, হ্যাঁ। তাহলে এই বস্তুটার যে কেন্দ্র দিয়ে এই চাপটা ক্রিয়া করবে সেটাই হচ্ছে আমাদের কি, চাপ কেন্দ্র। তাহলে মুক্ত তল থেকে ওই চাপ কেন্দ্র পর্যন্ত গভীরতাটাই হচ্ছে এইচ বার, ঠিক আছে। তো চাপ কেন্দ্রের প্রমাণ যেহেতু পরবর্তীতে আছে, এটা এখানে দরকার নেই, আমরা পরবর্তীতে দেখব। তো এই প্রমাণটা করার ক্ষেত্রে আমরা প্রথমেই আমরা লিখবো, দেখো আমরা ছোট অংশ বিবেচনা করি, আগে এই ছোট অংশের মোট চাপের পরিমাণ বের করব, তারপর ইন্টিগ্রেশন করে আমরা সম্পূর্ণ অংশের চাপের পরিমাণ বের করব। তাহলে তোমরা এখানে প্রথমেই লিখবা যে ক্ষুদ্র অংশের চাপের তীব্রতা, ভাই আমি কি বললাম, চাপের তীব্রতা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের একক ক্ষেত্রফলে চাপের পরিমাণ, ঠিক আছে। তাহলে দেখো তো আমরা এটাকে লিখতে পারবো হচ্ছে ওমেগা এক্স দিয়ে, ঠিক আছে, কি দিয়ে, ওমেগা এক্স দিয়ে। এটা কিসের জন্য, ক্ষুদ্র অংশের জন্য। তাহলে ক্ষুদ্র অংশের প্রতি একক ক্ষেত্রফলে যে চাপের তীব্রতা হবে সেটা কি হবে, ওমেগা এক্স। এটা কিন্তু আমরা প্রথম অধ্যায়ে তোমাদের দেখাই দিয়েছিলাম, যারা ক্লাসগুলো করো নাই তারা প্রথম অধ্যায়ের ক্লাসটা দেখে নেবে চাপের তীব্রতা এটা কিভাবে হইলো, ঠিক আছে। তো ওমেগা এক্স হচ্ছে চাপের তীব্রতা কিসের, এই ক্ষুদ্র অংশের, ঠিক আছে। তাহলে আমরা ক্ষুদ্র অংশের চাপের তীব্রতা পাইলাম। এখন আমরা কি করবো, এই ক্ষুদ্র অংশের ক্ষেত্রফলটা বের করব। ক্ষেত্রফল বের করে যদি আমরা এই চাপের তীব্রতার সঙ্গে গুণ করে দিই তাহলে কি পাবো, এই ক্ষুদ্র অংশের মোট চাপের পরিমাণ পাবো, ঠিক আছে। তাহলে এখানে তোমরা লেখো, তোমরা বিষয়টা লিখে নিও, আমি শর্টকাটে লিখে দিয়েছি, তোমার মুখে বলে দিচ্ছি, তোমরা খাতায় এটা উঠে নাও। যেখানে তোমরা লিখবা যে ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলকে আমরা লিখতে পারি কি, ক্ষেত্রফলকে আমরা লিখতে পারি এ ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি কি, দেখো এখানে আমাদের যেহেতু এটা একটা কি বৃত্তাকার বস্তু, কিন্তু এখানে যেহেতু একটা ক্ষুদ্র অংশ বিবেচনা করা হচ্ছে, ঠিক আছে। তাহলে যখন আমরা একটা ক্ষুদ্র অংশ বিবেচনা করব সেটা দেখতে মোটামুটি একটা আয়তক্ষেত্রের মতোই হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু তোমরা আগেও অনেক প্রমাণে দেখছো, আমি আর বিস্তারিত বলতেছি না। যদি ক্ষুদ্র একটা অংশ বিবেচনা করা হয় তখন এই বাঁকটা অর্থাৎ বৃত্তের বাঁকটা অতটাও চোখে পড়ার মতো হয় না, ঠিক আছে। অর্থাৎ খুবই ক্ষুদ্র অংশ যখন হিসাব করা হয় তখন সেটা দেখতে একটু আয়তাকার টাইপেরই হয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ডিএক্স। তাহলে ক্ষেত্রফল কি হবে ভাইয়া, বি ডিএক্স। এখন তাহলে আমরা চাপের তীব্রতা পাইলাম পি এবং
ক্ষেত্রফল পাইলাম বিডিএক্স। ঠিক আছে, তাহলে মোট চাপ কি হবে এখন দেখো তো, ক্ষুদ্র অংশের মোট চাপ কি হবে? মোট চাপ আমরা লিখতে পারি, এটা আমরা রো দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, চাপের তীব্রতাকে রো দিয়ে প্রকাশ করি, মোট চাপকে পি দ্বারা প্রকাশ করি। তাহলে চাপের মোট চাপ পি ইজ ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে ওমেগা এক্স বিডিএক্স। ঠিক আছে, তাহলে এটা আমরা কিসের পাইলাম? এটা কিন্তু আমরা ক্ষুদ্র অংশের চাপের মোট চাপের পরিমাণ পেলাম। এখন আমরা দেখো তো ভাই, এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো? ইন্টিগ্রেশন করলে আমরা পাবো হচ্ছে টোটাল যে চাপ আছে সেটার পরিমাণ। ঠিক আছে, তো এখানে তোমরা একটা জিনিস করতে পারো কি, এখানে আমাদের যেহেতু এটা একটা ক্ষুদ্র অংশের মোট চাপ, তাহলে এটাকেও আমরা ডিপি দিয়ে প্রকাশ করতে পারি। ঠিক আছে, অর্থাৎ ক্ষুদ্র অংশের জন্য ডিপি দিয়ে প্রকাশ করলাম। তাহলে এখন যদি আমরা উভয় পাশে ইন্টিগ্রেশন করি তাহলে এখানে তোমরা লেখো যে সম্পূর্ণ অংশের চাপের পরিমাণ সম্পূর্ণ অংশের মোট চাপ কি হবে? মোট চাপ হবে হচ্ছে দুই পাশে যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই তাহলে আমরা কিন্তু সম্পূর্ণ অংশে পাবো। তাহলে ইজ ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে ইন্টিগ্রেশন ওমেগা এক্স ভিডিএক্স। এখান থেকে আমরা ওমেগাকে বের করে দেবো, কারণ কি ওমেগা হচ্ছে ধ্রুবক, অর্থাৎ ওমেগার কোনো পরিবর্তন নেই। তাহলে এই পাশে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো কি? আমরা পাবো হচ্ছে পি, অর্থাৎ টোটাল অংশের চাপের পরিমাণ। ইন্টিগ্রেশন আশা করতেছি তোমরা সবাই জানো। আর এই পাশ থেকে যদি আমরা ওমেগাটা বের করে দেই তাহলে এই পাশে থাকবে হচ্ছে এক্স বিডিএক্স। তাহলে এখানে দেখো আমাদের ইন্টিগ্রেশনের মধ্যে যে অংশটুকু আছে এখানে কি কি আছে? এক্স হচ্ছে আমাদের মুক্ততল থেকে ক্ষুদ্র অংশের ভরকেন্দ্র পর্যন্ত গভীরতা এবং বিডিএক্স হচ্ছে ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল। তাহলে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? বড় অংশের মুক্ততল থেকে বড় অংশের ভরকেন্দ্র পর্যন্ত গভীরতা এবং আমাদের বড় অংশের ক্ষেত্রফল। তাহলে আমরা এটা ইন্টিগ্রেশন যদিও এই জিনিসটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে, দেখো এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো, পরের লাইনে লিখি, পি ইজ ইকুয়াল টু ওমেগা এ এক্স বার। এখানে এ হচ্ছে সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল এবং এক্স বার হচ্ছে আমাদের সম্পূর্ণ যে বস্তুটা আছে তার ভরকেন্দ্র পর্যন্ত গভীরতা। তোমরা এখানে সাইড নোট দিয়ে দিবা, যেহেতু ইন্টিগ্রেশন এক্স বিডিএক্স ইজ ইকুয়াল টু এ এক্স বার। ঠিক আছে, এটা আমরা ইন্টিগ্রেশন করলে এটা পাই। ঠিক আছে, এইগুলো যদি আমরা এখন ইন্টিগ্রেশন করে দেখাইতে চাই তাহলে প্রমাণটা অনেক বড় হয়ে যাবে। তোমরা জাস্ট যারা ইন্টিগ্রেশন বোঝো তারা তো বুঝছোই, যারা বোঝো না তারা এটা জাস্ট একটু মনে রাখার চেষ্টা করে নাও। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের এই খারাপভাবে ডুবানো বস্তুর উপর মোট চাপের পরিমাণ। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের প্রথম প্রমাণটা শেষ হয়ে গেল। এখন আমরা কি করবো ভাইয়া? 2 নম্বর প্রমাণটা করব। এখন আমাদের প্রশ্নে এভাবে বলে দেওয়া থাকতে পারে যে এখান থেকে এই পর্যন্ত গভীরতা হচ্ছে, অর্থাৎ বস্তুর শীর্ষ পর্যন্ত গভীরতা হচ্ছে এইচ, এবং আমরা এখান থেকে হিসাব করে পাইলাম হচ্ছে এই পর্যন্ত গভীরতা হচ্ছে ছোট এইচ। ঠিক আছে, তাহলে এই বস্তুর ভরকেন্দ্র কই থাকবে? মিডলে থাকবে। তাহলে আমাদের এক্স বার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, যেটা তোমাদের বইয়ে দেখানো হয়েছে, এক্স বার ইজ ইকুয়াল টু লিখতে পারি এইচ প্লাস, অর্থাৎ মুক্ততল থেকে এই পর্যন্ত ডিস্টেন্স প্লাস আমাদের ভরকেন্দ্র পর্যন্ত, তাহলে ছোট এইচ এর অর্ধেক এভাবে। ঠিক আছে, এটা বের করতে পারি, যদি এটার দরকার নেই, তোমরা জাস্ট বইয়ে দেওয়া আসার জন্য আমি বলে দিলাম। তো এরপরে আসো আমরা এখন কি প্রমাণ করব? খারাপভাবে ডুবানো তলের উপর যে মোট চাপটা সৃষ্টি হবে সেটা কোন চাপ কেন্দ্র দিয়ে যে ক্রিয়া করবে সেই চাপ কেন্দ্রের যে দূরত্বটা আছে সেটা আমরা, বা ডিস্টেন্স বা গভীরতা আছে সেটা আমরা কিভাবে বার করব সেটার প্রমাণ এখন করব। তাহলে এখন আমরা প্রমাণ করব কি ভাই? এখন আমরা প্রমাণ করব যে খারাপভাবে কোনো বস্তু যদি পানির মধ্যে ডুবানো হয় তাহলে ওই বস্তুর উপর পানি যে চাপ সৃষ্টি করবে সেটা কোন জায়গা দিয়ে ক্রিয়া করবে সেটা আমরা প্রমাণ করব। ঠিক আছে, তো চলো আমরা প্রমাণটা শুরু করি। তো আগের প্রমাণের মতোই এখানে সবকিছুই করা হবে, জাস্ট প্রসেসের মধ্যে কিছুটা ভিন্নতা আসবে। যেমন আগের প্রমাণের মধ্যে আমরা ক্ষুদ্র একটা ফালি বিবেচনা করব বা ক্ষুদ্র একটা অংশ বিবেচনা করব, সেটা হচ্ছে মোট চাপ, তারপর তোমার হচ্ছে সেখান থেকে প্রমাণটা শেষ করব। তাহলে এখানে আমাদের স্পেসিফিকেশন যেগুলো আছে এগুলো আগের মতোই, তোমরা এগুলো দেখে নাও তাহলেই বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে চলো আমরা প্রমাণটা শুরু করি। আগের মতোই আমরা কি করব? ক্ষুদ্র অংশ দিয়ে শুরু করব। তাহলে আমরা কি করব? আগের মতোই আমরা লিখবো যে হচ্ছে ক্ষুদ্র অংশের চাপের তীব্রতা কি হবে? তীব্রতাকে আমরা রো দিয়ে যদি লিখি তাহলে আমরা লিখতে পারবো হলো তীব্রতা ইজ ইকুয়াল টু ওমেগা এক্স, অর্থাৎ মুক্ততল থেকে ক্ষুদ্র অংশের ভরকেন্দ্র পর্যন্ত বা ক্ষুদ্র অংশ পর্যন্ত দূরত্ব দ্বারা যদি আমরা
গুণ করি আমাদের হচ্ছে যে তরলের মধ্যে আমরা বস্তুটাকে ডুবাইছি সেটাকে, তাহলে সেটার আপেক্ষিক গুরুত্বকে, তাহলে আমরা কি পাবো, চাপের তীব্রতা পাবো। এখন তাহলে এই ক্ষুদ্র অংশের কি করবো, আমরা মোট চাপের পরিমাণ নির্ণয় করব। তাহলে ক্ষুদ্র অংশের মোট চাপ কি হবে, মোট চাপ হবে হচ্ছে পি ইজ ইকুয়াল টু, বা আমরা এটাকে ডিপি দিয়ে প্রকাশ করতে পারি যেহেতু ক্ষুদ্র অংশ, তাহলে ইজ ইকুয়াল টু হবে ওমেগা এক্স, এবং এর সঙ্গে আমাদের কি করতে হবে, ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে ক্ষুদ্র অংশের ক্ষেত্রফলটা আমাদের আগে বের করে নেওয়া লাগতো, তো সেটা আমরা একটু সাইডে নিয়ে নিই। হ্যাঁ, তাহলে ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল আমরা আগের প্রমাণেই দেখছিলাম যে ওটা ছিল হচ্ছে এ ইজ ইকুয়াল টু আমরা দেখছিলাম হচ্ছে বি ডিএক্স, অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ক্ষুদ্র অংশের পুরুত্ব বা প্রস্থ যদি বলি, প্রস্থ হচ্ছে ডিএক্স এবং প্রস্থ আমাদের এখানে দৈর্ঘ্য হচ্ছে বি। ঠিক আছে, তাহলে বি দৈর্ঘ্য গুণন প্রস্থ ইজ ইকুয়াল টু আমরা এটা কি পাবো, ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল পাবো। যেহেতু এটা খুবই ক্ষুদ্র, তাই এটা যদিও বস্তুটা কি গোলাকার বা বৃত্তাকার টাইপের, তারপরেও এটা ক্ষুদ্র অংশ হওয়ার কারণে এটা দেখতে আয়তাকার বস্তুর মতোই হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি এটাকে মাইক্রোস্কোপ দিয়ে জুম করে দেখি একদম, তাহলে দেখবা যে এই বৃত্তের ধারগুলো এরকম সরলরেখার মতোই মনে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখবো, ক্ষেত্রফল বিডিএক্স। তাহলে এখানে চাপের তীব্রতার সঙ্গে যদি আমরা ওই পৃষ্ঠের ক্ষেত্রফল অর্থাৎ ক্ষুদ্র পৃষ্ঠের ক্ষেত্রফল গুণ করে দিই, তাহলে ক্ষুদ্র পৃষ্ঠের উপর আমরা মোট চাপের পরিমাণ পাবো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বিডিএক্স গুণ করে দিলাম। তাহলে এখানে আমরা কি পাইলাম, ডিপি ইজ ইকুয়াল টু আমরা পাইলাম ধরো ওমেগা এক্স বিডি এক্স। ঠিক আছে, তাহলে এটা আমরা কি পেলাম, ক্ষুদ্র অংশের মোট চাপের পরিমাণ পেলাম। তো গত প্রমাণে আমরা কি করছিলাম, এটাকে ইন্টিগ্রেশন করে আমরা মোট চাপ এখান থেকে হিসাব করছিলাম টোটাল অংশের। তাহলে এখানে তো আমাদের মোট চাপ হিসাব করার উদ্দেশ্য না, এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে হচ্ছে আমাদের এই বস্তুর যে চাপ কেন্দ্র আছে সেটা মুক্ততল থেকে কত কোন জায়গায় অবস্থান করতেছে সেটা নির্ণয় করা, অর্থাৎ এই যে এইচ বার নির্ণয় করা। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, এটা নির্ণয় করার জন্য এই মুক্ততলের সাপেক্ষে এই মোট চাপের উপর একটা কি করব, মোমেন্ট নিব। তাহলে ভাই আমরা মোমেন্ট ইজ ইকুয়াল টু কি জানতাম, মোমেন্ট এম ইজ ইকুয়াল টু আমরা জানতাম কিন্তু হচ্ছে বল গুণন কোনো তল বা হচ্ছে কোনো অক্ষ থেকে ওই বল পর্যন্ত কি লম্ব দূরত্ব এল। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দেখো তো, এটা হচ্ছে যদি আমাদের বলের পরিমাণ হয় এবং মুক্ততল থেকে যদি আমাদের এই যে বলটা আছে সেই বলের লম্ব দূরত্ব যদি এক্স হয়, তাহলে আমাদের মোমেন্ট কি হবে, এটার সঙ্গে আমাদের এক্স গুণ করে দিলেই হবে, তাই না? তাই হবে কিন্তু। তাহলে আমরা এখন কি লিখবো, যে তরল পৃষ্ঠের সাপেক্ষে উক্ত চাপের মোমেন্ট। ঠিক আছে, তাহলে তরল পৃষ্ঠের সাপেক্ষে আমাদের এই যে ক্ষুদ্র অংশের ক্ষুদ্র যে অংশটা আছে তার মোট চাপের মোমেন্ট আমরা বের করব। তাহলে মুক্ত তলের সাপেক্ষে ক্ষুদ্র অংশের চাপের মোমেন্ট কি হবে, মোমেন্ট হবে কত, কি হবে, এখানে যদি আমরা মোমেন্ট হিসাব করি তাহলে আমরা পাবো হলো ইজ ইকুয়াল টু ওমেগা এক্স বিডিএক্স ইন্টু এর সঙ্গে আবার কি করবো, এক্স গুণ করবো। তাহলে এটা দেখো তো, এখানে আগে থেকে একটা এক্স ছিল আর একটা এক্স গুণ হয়ে গেল, তাহলে দুইটা মিলে হবে কি, ওমেগা এক্স স্কোয়ার বিডি এক্স। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এখন এখানে তোমরা খেয়াল করো, আমরা কি বললাম, মুক্ততলের সাপেক্ষে ক্ষুদ্র অংশের উপর যে চাপ যে চাপটা ক্রিয়া করতেছিল, মোট চাপটা ছিল, সেটার মোমেন্ট নির্ণয় করলাম। এখন তাহলে আমরা যদি উভয় পাশে ইন্টিগ্রেশন করে দিই, ঠিক আছে, তাহলে কি পাবো, এই মুক্ততলের সাপেক্ষে টোটাল যে বস্তু আছে এই বস্তুর উপর যে মোট চাপ ক্রিয়া করতেছে সেটার মোমেন্টের পরিমাণ পাবো। ঠিক আছে, তাহলে আসো আমরা সম্পূর্ণ অংশের জন্য কি হবে, সম্পূর্ণ অংশের জন্য হবে, এটা যদি আমরা ইন্টিগ্রেশন করে দেই তাহলে আমরা পাবো হলো ওমেগা এক্স স্কোয়ার বিডি এক্স। ঠিক আছে, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে আমরা এখান থেকে কি করতে পারবো, ওমেগাকে বের করে নিয়ে যেতে পারবো এবং এখানে আমরা থাকবে এক্স স্কোয়ার বিডি এক্স। ঠিক আছে, তাহলে আমরা ওমেগাকে বাইরে নিয়ে যাই এবং এখানে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বিডি এক্স এটা আসলো। ঠিক আছে, এখন একটা জিনিস তোমরা ভালো করে মনে করার চেষ্টা করো, আমরা মোমেন্ট অফ ইনার্শিয়ার যখন আমরা প্রমাণ করছিলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রে, ঠিক আছে, তখন আমরা বা তোমাদের স্ট্রাকচারাল মেকানিক্সে যখন আমরা মোমেন্ট অফ ইনার্শিয়ার প্রমাণগুলো করছিলাম, তখন আমাদের কিন্তু দেখা গেছিল যে এক্স স্কোয়ার বিডিএক্স ইজ ইকুয়াল টু আমরা লিখছিলাম হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অর্থাৎ আই। ঠিক আছে, তাহলে এখানেও আমরা এই জিনিসটাকে আমরা লিখতে পারবো হচ্ছে কি, মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে এখানে আমরা এটা ইজ ইকুয়াল টু আমরা পরের লাইনে কি লিখতে পারবো, পরের লাইনে লিখতে পারবো ওমেগা আই নট। ঠিক আছে,
তাহলে তোমরা সাইড নোট দিয়ে দিবা, যেহেতু ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বিডিএক্স ইজ ইকুয়াল টু আই নট, অর্থাৎ এটা ইন্টিগ্রেশন করলে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া পাবো কিসের, এই সম্পূর্ণ অংশের যে ক্ষেত্রটা আছে তার আমরা কি পাবো, তার উপর যে বলটা ক্রিয়া করতেছে সেই বলের মোমেন্ট অফ ইনার্শিয়ার পরিমাণ পাবো। ঠিক আছে, তো এই পর্যন্ত আশা করতেছি তোমরা বুঝতে পারছো। এখন আমরা কি করব দেখো, আমাদের এই সম্পূর্ণ পৃষ্ঠের উপর যে বলটা ক্রিয়া করতেছে সেটার একটা কি থাকবে, লব্ধি বল থাকবে, তাই না? তাহলে এই লব্ধি বলটা কি দিয়ে ক্রিয়া করে, আমরা কিন্তু প্রথমেই বলছিলাম এই লব্ধি বলটা হচ্ছে আমাদের চাপ কেন্দ্র দিয়ে ক্রিয়া করে। ঠিক আছে, তাহলে যেহেতু এটা চাপ কেন্দ্র দিয়ে ক্রিয়া করে, তাহলে ওই লব্ধি বলের পরিমাণ বা মোট বলের পরিমাণ যদি আমাদের পি হয়, ঠিক আছে, তাহলে কি হবে, আমি একটু এটা সাইডে দাগ দিয়ে নিলাম, তোমরা একটু বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করো, যদিও এই প্রমাণটা একটু বড়। তাহলে এই পর্যন্ত আমাদের একটা অংশ হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা এখান থেকে আবার শুরু করি। তাহলে আমি কি বললাম, এটা পাইলাম হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করে আমরা পাইলাম হচ্ছে আমাদের মোট যে চাপটা ছিল তার তোমার হচ্ছে মোমেন্টের পরিমাণ হচ্ছে ওমেগা আই নট। ঠিক আছে, এখন তাহলে আমরা কি করব, আমাদের এই পৃষ্ঠের উপর যে বলগুলো ক্রিয়া করতেছে পানির বা পানির থাকার কারণে যে চাপটা সৃষ্টি হচ্ছে, সেই চাপ কি করবে, একটা লব্ধি বল হিসাবে এই বস্তুর চাপ কেন্দ্র দিয়ে ক্রিয়া করবে। ঠিক আছে, তাহলে আমাদের মুক্ততল থেকে ওই চাপ কেন্দ্র পর্যন্ত যে গভীরতা আছে সেটা দ্বারা যদি আমরা ওই লব্ধি বলটাকে গুণ করে দিই, তাহলে ওই লব্ধি বলের কি পাবো, আমরা মোমেন্ট পাবো। কারণ মোমেন্ট ইজ ইকুয়াল টু কি, বল ইজ ইকুয়াল টু লম্ব দূরত্ব। তাহলে ওই চাপ কেন্দ্র দিয়ে যে লব্ধি বলটা ক্রিয়া করতেছে সেই লব্ধি বলের মোমেন্ট এবং আমরা এখানে যে মোমেন্টটা হিসাব করলাম, এই দুইটা হচ্ছে সমান হবে। ঠিক আছে, তাহলে তখন আমরা এই দুইটাকে সমান করে দিয়ে আমরা ক্যালকুলেশন করলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন তোমরা লিখবা যে চাপ কেন্দ্র দিয়ে ক্রিয়ারত লব্ধি চাপের কি হবে ভাইয়া, মোমেন্ট। অর্থাৎ আমরা এই প্রমাণটা মোমেন্ট দিয়ে সমাধান করতেছি। ঠিক আছে, তাহলে মোমেন্ট ইজ ইকুয়াল টু কি, বল গুণন লম্ব দূরত্ব। তাহলে এখানে চাপের পরিমাণ আমরা যদি পি দিয়ে প্রকাশ করি, অর্থাৎ আমাদের এই পৃষ্ঠের উপর মোট যে চাপটা ক্রিয়া করবে সেটাকে যদি আমরা পি দিয়ে প্রকাশ করি, তাহলে আমাদের মোমেন্টের পরিমাণ কি হবে, আর আমাদের কি বলছিলাম যে চাপ কেন্দ্র পর্যন্ত গভীরতা হচ্ছে এইচ বার। তাহলে মুক্ততল থেকে চাপ কেন্দ্র পর্যন্ত যদি এখানে আমাদের চাপ কেন্দ্রটা হয়, তাহলে চাপ কেন্দ্র পর্যন্ত গভীরতা হবে কি ভাইয়া, চাপ কেন্দ্র পর্যন্ত গভীরতা হবে হচ্ছে এইচ বার। তাহলে এই যে আমাদের দূরত্ব গুণন হচ্ছে লম্ব দূরত্ব গুণন আমাদের বলের পরিমাণ বা চাপের পরিমাণ গুণ করলে আমরা কি পাবো, মোমেন্টের পরিমাণ পাবো। তাহলে পি ইন্টু এইচ বার। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা মোমেন্টের পরিমাণ কিন্তু পেয়ে গেলাম কিসের, লব্ধি চাপের। তাহলে এখন আমরা এই দুইটাকে কি করতে পারবো ভাইয়া, এই দুইটাকে সমান বলতে পারবো। অর্থাৎ এটা যদি 1 নম্বর সমীকরণ হয়, এটা যদি 2 নম্বর সমীকরণ হয়, তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারবো 1 ও 2 হতে, যেহেতু দুইটাই আমাদের কি, আমাদের একটা হচ্ছে মোট চাপের লব্ধি আর একটা হচ্ছে আমাদের মোট চাপের মোমেন্ট, আর একটা হচ্ছে আমাদের এই যে ভরকেন্দ্র দিয়ে যে ক্রিয়া করতেছে সেই লব্ধি চাপের মোমেন্ট। ঠিক আছে, এই দুইটা মোমেন্ট কি হবে, সমান হবে। তাহলে এই দুইটাকে আমরা কি লিখতে পারবো, দুইটাকে আমরা লিখতে পারবো হলো, এটা আমরা পি দিয়ে না লিখি, এমনিতে লিখি, মোমেন্ট হিসাবে লিখি। তাহলে এটা দুইটা যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারবো পি এইচ বার ইজ ইকুয়াল টু হবে হচ্ছে ওমেগা আই নট। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করবো ভাইয়া, এই এইচটাকে ফ্রি করবো, কারণ কি আমরা এখান থেকে চাপ কেন্দ্রের গভীরতাটা তো বের করবো, তাই না, প্রমাণ থেকে। তাহলে এখান থেকে আমরা এইচ বারটা এখানে রেখে এটাকে ওই পাশে পার করে দিলে কি হবে, ওমেগা আই নট ডিভাইডেড বাই পি, তাই না? তাই কিন্তু এখন তাহলে এখান থেকে আমরা কি জানি ভাই, মোট চাপ ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, মোট চাপ ইজ ইকুয়াল টু কিন্তু আমরা আগের প্রমাণটা যে করলাম, পি ইজ ইকুয়াল টু আমরা কি পাইছিলাম, পি ইজ ইকুয়াল টু আমরা পাইছিলাম হচ্ছে ওমেগা এ এক্স বার। এটা কি মনে আছে, আগের প্রমাণটা তোমরা যারা দেখছো তারা কিন্তু এটা মনে আছে। তাহলে পির পরিবর্তে আমরা এখানে সেটা লিখে দিব, ইজ ইকুয়াল টু হবে হচ্ছে ওমেগা আই নট এ ওমেগা এ এক্স বার। ঠিক আছে, তাহলে আমরা এটা পাইলাম। এখন একটা জিনিস করলে আমাদের প্রমাণটা কমপ্লিট হয়ে যাবে। আমরা যখন স্ট্রাকচারাল মেকানিক্সে মোমেন্ট অফ ইনার্শিয়া করছিলাম তখন আমরা কি জানতাম, আমরা কোনো একটা বস্তুর ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতাম, অর্থাৎ এই ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, আবার একটা ভর কেন্দ্রগামী অক্ষের সমান্তরালে যে কোনো একটা অক্ষের সাপেক্ষে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতাম। তাহলে এই যে আমাদের এখানে যে আমাদের
যে চাপটা হচ্ছে সেটা আমরা কই থেকে ক্যালকুলেশন করতেছি, সেটা আমরা হিসাব করতেছি কিন্তু ভাই উপরের এই যে মুক্ততল থেকে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের মোমেন্ট অফ ইনারশিয়াটাও হিসাব করতে হবে হচ্ছে আমাদের এই মুক্ততল থেকে, ঠিক আছে। তাহলে এই বস্তুর যদি সেন্টার এখানে হয়, আবার আমাদের এখান থেকে যদি মোমেন্ট অফ ইনারশিয়া হিসাব করতে হয়, সেক্ষেত্রে আমরা দেখছিলাম কি যে সমান্তরাল অক্ষীয় উপপাদ্য থেকে আমরা দেখছিলাম যে আই নট ইজ ইকুয়াল টু লেখা যায় হলো আইজি, অর্থাৎ সমান্তরাল অক্ষীয় আমাদের তোমার হচ্ছে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া প্লাস হচ্ছে আমাদের আমরা যে এখন বর্তমানে যে অক্ষের সাপেক্ষে হিসাব করব সেই অক্ষ, অক্ষ কি অক্ষ ইন্টু অক্ষের স্কোয়ার ইন্টু আমাদের এই বস্তুর ক্ষেত্রফল, ঠিক আছে। এটা এটা আমরা লিখছিলাম, ঠিক আছে। এটা কিন্তু আমরা জানতাম। তাহলে এখন যদি আমরা এটার পরিবর্তে এই আই নটের পরিবর্তে আইজি প্লাস এক্স স্কোয়ার এ বসায় দেই, তাহলে কিন্তু আমাদের প্রমাণটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো চলো আমরা এখন এখানে কি করব, এই প্রমাণটা এখানে মানটা বসায় দেব, ঠিক আছে। তো তার আগে এখানে দেখো আমাদের এই ওমেগা এবং ওমেগা কেটে যায়, তাহলে এখানে আমাদের এইচ বার ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আইজি প্লাস এ এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে নিচে থাকলো হচ্ছে কি এ এক্স বার। তাহলে এখান থেকে দেখো তো আমরা এক্স বার এইচ বার ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, আইজি ডিভাইডেড বাই লিখতে পারি হলো এ এক্স বার, এবং এর সাথে আমরা এখানে প্লাস দিয়ে লিখতে পারি হলো এক্স বার স্কোয়ার ডিভাইডেড বাই এ এক্স, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি তোমরা এক্স ক্যালকুলেশন করো তাহলে পাবা হচ্ছে আইজি ডিভাইডেড বাই এ এক্স বার প্লাস এক্স বার, এখান থেকে এ কেটে যায় এবং একটা স্কোয়ার এখান থেকে কেটে যাবে, ঠিক আছে। এটা কিন্তু মাইনাস না, এটা হচ্ছে এক্স এর উপর বার। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণ। তো তোমরা এটা মনে হয় এখনো ক্লিয়ার হতে পারো নাই, দেখো আমি আরেকবার বলি। যখন আমরা কোনো একটা বস্তুর ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করতাম, সেটাকে আমরা আই নট দিয়ে বা আইজি বা আইজি এক্স এক্স এরকম করে দ্বারা প্রকাশ করতাম, ঠিক আছে। কিন্তু আমরা যে ম্যাথগুলো সলভ করছিলাম মনে করো, তো সেগুলো কি সবগুলোই ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ছিল? ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে কিন্তু ছিল না, একটা নির্দিষ্ট অক্ষ থেকে আমাদের সেগুলো কি করতে হতো, হিসাব করতে হতো, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি করা লাগতো, এই ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে আবার এই অক্ষ থেকে, অর্থাৎ যে অক্ষের সাপেক্ষে এখন আমরা মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করব, সেই অক্ষ থেকে ভরকেন্দ্রগামী অক্ষ পর্যন্ত দূরত্ব যদি এক্স হয় এবং এই বস্তুর ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে এই এক্স এর উপর স্কোয়ার এবং এই এ এর গুণফল এর সঙ্গে কি করতে লাগতো, যোগ করা লাগতো। তাহলে আমরা এই অক্ষের সাপেক্ষে এই বস্তুর মোমেন্ট অফ ইনারশিয়া পাইতাম। তাহলে এখানে একটু জিনিসটা খেয়াল করো, আমরা এই সারফেস থেকে মোমেন্ট অফ ইনারশিয়া হিসাব করব। তাহলে এই বস্তুর ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া ধরলাম হচ্ছে কি আমাদের আই নট। তাহলে আই নট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো আইজি, অর্থাৎ আমাদের এই যে আমাদের হচ্ছে সরি আই নটটাই হচ্ছে আমাদের এই সারফেস থেকে আমাদের হচ্ছে কি এই বস্তুর মোমেন্ট অফ ইনারশিয়া, ঠিক আছে। তাহলে সেটাকে আমরা লিখতে পারবো কি আইজি, আইজি হচ্ছে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া, এর সঙ্গে আমাদের যোগ করতে হবে হচ্ছে এই সারফেস থেকে এই বস্তুর ভরকেন্দ্র পর্যন্ত দূরত্বের এ স্কোয়ার ইন্টু এই বস্তুর ক্ষেত্রফল অর্থাৎ এ। তাহলে এটা করলে আমরা পাবো হচ্ছে যে আমরা এই সারফেস থেকে এই বস্তুর মোমেন্ট অফ ইনারশিয়ার পরিমাণ পাবো, ঠিক আছে। তো সেই জন্যই আমরা আই নটকে ভেঙে এইভাবে লিখলাম, বুঝতে পারছো কি? আশা করি বুঝতে পারছো। তাহলে এভাবে আমরা প্রমাণটা করে ফেলতে পারি। এখন তোমাদের এখানে আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, তোমাদের এরপরে আরেকটা বস্তু আছে, সেটা হচ্ছে এরকম পানির মধ্যে এভাবে হেলানো অবস্থায় আছে, ঠিক আছে, এভাবে হেলানো অবস্থায় দেখানো হয়েছে। তো এই প্রমাণটা তোমাদের পরীক্ষায় আসে না, তো এটার জন্য সূত্রের জাস্ট একটা জায়গায় পরিবর্তন হবে, সেটা হচ্ছে কোন জায়গায়, এই যে এখানে একটু পরিবর্তন হবে। তো আমি শুধু ওই জায়গাটা তোমাদের দেখায় দিচ্ছি, তাহলে তোমরা ম্যাথ করার সময় শুধু সূত্রটা মনে রাখলেই হবে, তোমাদের পুরো প্রমাণটা করার কোনো দরকার নেই। তাহলে এক্ষেত্রে আমাদের দেখো পরিবর্তন আসবে কোন জায়গায়, শুধু পরিবর্তনটা আসবে হচ্ছে এখানে। তখন আমরা কি লিখবো, এইচ বার ইজ ইকুয়াল টু, অর্থাৎ এরকম যদি বস্তু পানির মধ্যে হেলানো অবস্থায় থাকে, তো সেক্ষেত্রে আমাদের সূত্রটা হবে হচ্ছে আইজি সাইন থিটা ডিভাইডেড বাই আমাদের এটার মধ্যে এটার নিচেও হবে হচ্ছে এ এক্স বার ইন প্লাস হচ্ছে এক্স বার, ঠিক আছে। জাস্ট এখানে আমাদের একটা সাইন থিটা চলে আসবে সূত্রের মধ্যে। তো এই সাইন থিটাটা কিভাবে আসবে, আমাদের এখানে যদি তল হয়, তল থেকে যদি এই বস্তুটা এভাবে হেলানো থাকে, তাহলে এই তলের সঙ্গে এখানে যে কোণটা সৃষ্টি হবে সেই কোণটাই হবে হচ্ছে থিটা, ঠিক আছে। তাহলে এই থিটা দেওয়া থাকবে, সেই থিটা থেকে আমরা সাইন থিটার ভ্যালু ক্যালকুলেশন করে জাস্ট এই সূত্রে বসায় দিলেই আমরা হেলানো বস্তুর ক্ষেত্রে চাপ কেন্দ্রের গভীরতা পাবো, এবং আমাদের যদি হেলানো বস্তুর ক্ষেত্রে মোট চাপ বের করতে বলে, তাহলে সেক্ষেত্রেও আমরা সেটা কিভাবে বের করতে পারবো সেটা আমি তোমাদের পরবর্তীতে দেখাই দিচ্ছি। তো চলো আমরা
ম্যাথে চলে যাই, তাহলে বিষয়গুলো তোমরা ক্লিয়ার হতে পারবা। তো ম্যাথ শুরু করার আগে তোমাদের আমি আরেকটা বিষয় সম্পর্কে একটু আলোচনা করাই দিই। এটা তোমাদের বইয়ের অধ্যায়ের একদম ম্যাথের তোমাদের শেষের দিকে পাবা, অধ্যায়ের শেষের দিকে এই জিনিসটা পাবা যে আমাদের যদি কোনো একটা দেওয়াল থাকে এবং দেওয়ালের সাইডে যদি আমাদের পানি থাকে, অর্থাৎ আমরা যদি নদীর সাইডে বাঁধ নির্মাণ করি বা হচ্ছে তোমার হচ্ছে পুকুরের সাইডে যদি বাঁধ দেই, সেক্ষেত্রে ওই দেওয়ালের উপর কিভাবে চাপটা ক্রিয়া করবে, সেই চাপের পরিমাণটা আমরা কিভাবে হিসাব করব, সেটা সম্পর্কে একটু এখন আলোচনা করব। ঠিক আছে? তো এই বিষয়ে আলোচনা করার জন্য দেখো আমরা কি করব, একটা জিনিস আগে এখানে পড়ে নিই। দেখো বলা আছে, মনে করি একটি খাড়া ইটের দেয়াল বা বাঁধ, যার একদিকে 8 মিটার গভীরতায় পানি আছে। ঠিক আছে? অর্থাৎ আমাদের এই পাশে, বাঁধের এই পাশে 8 মিটার গভীরতায় পানি আছে। ঠিক আছে? আর আমাদের বলছে যে বাঁধের দৈর্ঘ্য হচ্ছে এল, অর্থাৎ এখানে আমরা বাঁধের যে দৈর্ঘ্য আছে সেটা L1 হিসাবে ধরে হিসাব করব। ঠিক আছে? পরবর্তীতে যখন আমাদের বাঁধের দৈর্ঘ্য 10 মিটার দেওয়া থাকলো, তখন আমরা 10 দিয়ে গুণ করে দেবো। কিন্তু প্রমাণের ক্ষেত্রে ধরো আমরা L1 ধরে হিসাব করতেছি, তাহলে এল কোনটা? এই যে দেখো, এইদিকে যে আমাদের বারটা যে এদিকে কি আছে, এদিকে আরো আসতে, ওইদিকে আরো আসতে না বারটা, ওইদিকে কিন্তু আরো আসে, তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে এল, তাহলে এটা হচ্ছে 1। তাহলে এখানে আমাদের গভীরতা যদি এইচ হয় আর প্রস্থ যদি আমাদের হচ্ছে এল হয়, তাহলে এখানে আমাদের ক্ষেত্রফল কি হবে? হবে হচ্ছে এইচ ইন্টু এল, অর্থাৎ 1, তাহলে এইচই হবে। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের আসো প্রমাণটা আমরা করে ফেলি। সেক্ষেত্রে আমরা এই প্রমাণটা কিন্তু মানে এই টাইপের প্রমাণ কিন্তু ভাই আমরা তোমার হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারও করছিলাম। ঠিক আছে? সেখানে একটা পাত্রের তলদেশে চাপের তোমার হচ্ছে যে পরিমাণ বা হচ্ছে তোমার পাত্রের তলদেশে না, পাত্রের সাইডে তোমার গড় চাপের পরিমাণ আমরা যখন হিসাব করছিলাম, তখন আমরা এই প্রমাণটা করছিলাম। ঠিক আছে? এই ধরনের। তো এই ক্ষেত্রে দেখো আমাদের, আমি তোমাদের কি বলছিলাম যে পানির যত আমরা গভীরে যাব, চাপের পরিমাণ তত বাড়তে থাকবে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখো ধরলাম একটা পাত্র এরকম আছে, এই পাত্রের মধ্যে পানি আছে। ঠিক আছে? তাহলে এই পাত্রের যে মুক্ত তল আছে, ঠিক আছে, এই যে এই তলে কি হবে? চাপের পরিমাণ কি হবে? 0, তাই না? চাপের পরিমাণ কিন্তু 0 হবে, অর্থাৎ এই যে এই জায়গাটাই। আবার আমরা যদি একদম এই যে এই পয়েন্টে যাই, তাহলে এটা যদি আমাদের এইচ গভীরতা হয় পানির, তাহলে এই গভীরতায় চাপের তীব্রতা কি হবে? চাপের তীব্রতা হবে হচ্ছে ওমেগা এইচ পরিমাণ। ঠিক আছে? অর্থাৎ এখানে চাপের তীব্রতা সব থেকে বেশি হবে। এবং এটাকে যদি আমরা ডায়াগ্রাম দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা এটাকে এভাবে প্রকাশ করতে পারি। ঠিক আছে? অর্থাৎ এখানে 0, তারপরে এখানে চাপ বাড়তেছে বাড়তেছে, গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ বাড়তেছে, এর হবে এখানে আমাদের এসে ম্যাক্স হবে এবং সেটার পরিমাণ হবে হচ্ছে ওমেগা এইচ পরিমাণ। ঠিক আছে? তাহলে এখন আমাদের জিনিসটা কি করতে হবে? দেখো, এটাকে আমাদের হিসাব করে দেখাতে হবে যে আমাদের এই দেওয়ালের উপর মোট কি পরিমাণে চাপ কাজ করতেছে। ঠিক আছে? তো এটা আমরা গড় করে বের করব কিভাবে? দেখো, কারণ কি, এখানে এক পরিমাণে কাজ করতেছে, এখানে এক পরিমাণে, এখানে এক পরিমাণে, এখানে এক পরিমাণে, এখানে এক পরিমাণে। ঠিক আছে? তাহলে এক জায়গায় এক পরিমাণে চাপ ক্রিয়া করতেছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? উপরে চাপ একদম মুক্ত প্রান্তে, ঠিক আছে, একদম পানির উপরে, সেখানে তো পানি নেই, তাহলে সেখানে তো চাপ আসার কোনো প্রশ্নই নেই, তাহলে এখানে আমাদের এটা হবে হচ্ছে 0। ঠিক আছে? এবং নিচে আমাদের যে গভীরতা আছে সেটা হবে হচ্ছে আমাদের ওমেগা এইচ পরিমাণে। তাহলে এই দুইটার যদি আমরা গড় করে দেই, তাহলে আমরা কি পাবো? এই দেয়ালের উপর মোট চাপের পরিমাণ পেয়ে যাব। তাহলে সেটাই জাস্ট সিম্পল একটা প্রমাণ। আমরা এখানে লিখবো যে হচ্ছে মুক্ত তলে চাপের পরিমাণ ইজ ইকুয়াল টু 0। যেহেতু এখানে আমাদের মুক্ত তলে কি নেই, কোনো পানি নেই, তাহলে সেখানে দেয়ালের উপর চাপ দেওয়ার কোনো কিছু নেই। এরপর আছে আমাদের লিখবো যে দেয়ালের একদম নিম্ন প্রান্তে, অর্থাৎ নিচের প্রান্তে চাপের পরিমাণ কি হবে? একদম নিচের প্রান্তে চাপের পরিমাণ হবে হচ্ছে ভাইয়া ওমেগা এইচ পরিমাণে। ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখবো সর্বোচ্চ গভীরতায়, সর্বোচ্চ গভীরতায় চাপের পরিমাণ। ঠিক আছে? চাপের পরিমাণ আমরা কি জানি? চাপের তীব্রতা, অর্থাৎ ওমেগা এইচ এর সঙ্গে আমাদের কি করতে হবে? ক্ষেত্রফল গুণ করে দিতে হবে। ঠিক আছে? তাহলে ওমেগার সঙ্গে, অর্থাৎ আমাদের চাপের তীব্রতার সঙ্গে ওমেগা আমাদের কি করতে হবে? ক্ষেত্রফলটা গুণ করে দিতে হবে। তাহলে ভাইয়া আমাদের চাপের তীব্রতা হচ্ছে কি? চাপের তীব্রতা পি ইজ ইকুয়াল টু আমরা পাইলাম হচ্ছে ওমেগা এইচ। এখন আমাদের একদম টপে হচ্ছে চাপের তীব্রতা কি? 0, বা চাপে হচ্ছে 0, এবং বটমে হচ্ছে চাপের তীব্রতা ওমেগা এইচ। তাহলে আমাদের এখানে গড় যদি করে দেয় চাপের তীব্রতার পরিমাণটা, তাহলে আমরা কি পাবো? এই যে 0 প্লাস ওমেগা এইচ ডিভাইডেড বাই 2। তাহলে আমরা কি পেলাম? একটা গড় চাপের তীব্রতা পেলাম। ঠিক আছে? এখন এই গড় চাপের তীব্রতাকে যদি আমরা কি করব? ক্ষেত্রফল দিয়ে গুণ করে দেই, অর্থাৎ এই সারফেসের, অর্থাৎ যে দেয়ালটা আছে সেই দেয়ালের ক্ষেত্রফল দিয়ে গুণ করে দেই, তাহলে আমরা কি পাবো ভাইয়া? তাহলে আমরা কি পাবো? মোট চাপের পরিমাণ পাবো এই দেয়ালের উপর। ঠিক আছে? তাহলে এখানে এখন আমরা লিখি যে মোট চাপের পরিমাণ
মোট চাপ ইজ ইকুয়াল টু গড় চাপ প্লাস ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে গড় চাপ আমরা কি পেলাম? গড় চাপের তীব্রতা পেলাম হচ্ছে ওমেগা এইচ। এখানে এইচটা আমরা বড় হাতে দিয়ে দিই, যেহেতু এখানে আমাদের বড় হাতে ধরছিলাম। তাহলে 2 ইন্টু এইচ। ক্ষেত্রফল কি হবে? এইচ হলো, বুঝতে পারছো কি? দেখো আমাদের এইচ হচ্ছে এখানে আমাদের গভীরতা, এবং প্রস্থ আমরা যেহেতু এল ইজ ইকুয়াল টু এখানে 1 ধরে হিসাব করতেছি, সেই জন্য এখানে 1 দিয়ে গুণ করলে এইচই থাকে। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে ওমেগা এইচ স্কোয়ার বাই 2। কিন্তু এখানে যদি আমাদের এল এর ভ্যালু প্রশ্নের মধ্যে ধরো দেখলাম যে ম্যাথের মধ্যে সমাধানের ক্ষেত্রে কি দেওয়া আছে, 10 মিটার দেওয়া আছে, তাহলে এইটা ক্যালকুলেশন করে জাস্ট এটার সঙ্গে 10 গুণ করে দিলেই আমরা 10 মিটারের জন্য চাপের পরিমাণ পেয়ে যাব। ঠিক আছে, তো আশা করতেছি তোমরা প্রমাণটা বুঝতে পারছো, এবং এখন আমরা এর পরবর্তী ক্লাস থেকে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো আছে সেগুলোর সমাধান করাবো।